আজকে আমরা যে ক্লাসটা স্টার্ট করছি, দিস ইজ আওয়ার লেকচার 16. According to our class number, this is our lecture 16, and I will announce tomorrow I am going to take any extra classes or not. আমি যদি কালকে ফ্রি থাকি, আসসালামু ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি যদি কালকে ফ্রি থাকি, আমি আসলে কি একটু অনেস্টলি বলি এত কাজের প্রেসারে থাকি, I mention if I free tomorrow then I will take makeup classes, নাহলে আমি এটা অন্য সময় নিব, এটা এত হেডেক নিচ্ছি না এখন, এটা নিব। আজকে আমরা যেটা নিয়ে স্টার্ট করব, which is a very easy and interesting topic, and আমি যেটাকে বলি যে কিছু টপিক আছে যেগুলা নিয়ে কমফোর্ট জোন টাইপস এর, যে ক্লাস নিতে ভালো লাগে, পড়াতেও ভালো লাগে, স্টুডেন্টদের অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, আমিও দেখা যায় যে বারবার যখন পড়াই সেটা নিয়ে কিন্তু আমাদের একটা আইডিয়া হয়ে যায়। সো আমরা যদি প্রাচীন গ্রিসের কথা চিন্তা করি, যেখানে আসলে জ্ঞান বিজ্ঞানের প্রসারটা হয়েছিল, সেই জায়গাটার কথা যদি আমরা চিন্তা করি, সেখানে ছিল হচ্ছে গিয়ে ছোট ছোট দ্বীপরাষ্ট্র। ছোট ছোট দ্বীপরাষ্ট্র, এটাকে আমরা বলি হচ্ছে আধুনিক, মানে এখন বর্তমানকালে আমরা এগুলোকে বলি হচ্ছে কি সিটি স্টেট, নগর রাষ্ট্র বলা হয় সেগুলোকে। অর্থাৎ ধরেন ঢাকা একটা সিটি, এটাই একটা স্টেট ছিল, মানে একটা কান্ট্রির মতো ফাংশনিং ছিল। বা ধরেন চিটাগং একটা সিটি, ওটা একটা স্টেট ছিল। রাজশাহী একটা সিটি, এটা একটা, এবং পাশাপাশি স্টেট গুলো যে এমন না যে দূরে দূরে সেরকমও না, তো ওগুলো আইল্যান্ডের মতো এরিয়াতে ছিল। তো সেখানে হচ্ছে কি এক একটা সিটি স্টেট ছিল, এবং এক একটা সিটি স্টেটে হচ্ছে ডেমোক্রেসিটা ফাংশনিং করতো। এভাবে হচ্ছে গিয়ে আপনার প্রাচীন গ্রিসের যে আমি যে শাসন ব্যবস্থার কথা বলছি, এটা এভাবে চলতো। আফটার দ্যাট আমরা যখন হচ্ছে আফটার দ্যাট ওয়েন আমরা যে বললাম যে প্লেটোর, আমরা যে ফিলোসফি গুলো পেলাম, দেন সক্রেটিসের পেলাম, দেন অ্যারিস্টটলের পেলাম। So we know that Socrates, he didn't like democracy, and there are strong reason behind it. Obviously there are strong reason behind it, because according to his statement, he said that ডেমোক্রেসি ইজ লাইক, এটা হচ্ছে মূর্খের শাসন, এইভাবে সে বলেছে যে এটা হচ্ছে মূর্খের শাসন। তো এরকম তার ইয়া ছিল, এবং সে বলেছিল যে ডেমোক্রেসি ইজ এ ভেরি ইজি ওয়ে ফর কারাপশন, and less qualified person get the opportunity to be elected under the term which is democracy. তো এরকম বিষয়গুলো কিন্তু ডেমোক্রেসিতে খুব বেশি ছিল, মানে এই জিনিসগুলো কিন্তু আমরা সক্রেটিস আমাদেরকে দেখিয়েছে, মানে যে এমন যে না যে দেখায় নাই। মানে সে বিভিন্ন সিকোয়েন্স, ওনাদের সময় যেভাবে ওনারা রোড করতেন, বিভিন্ন সিকোয়েন্স গুলোর মাধ্যমে উনি দেখানোর চেষ্টা করেছে যে কিভাবে আসলে ডেমোক্রেসিটা কাজ করছে, এবং সেখানে ডেমোক্রেসিটা যে আপনার হচ্ছে গিয়ে একটা মূর্খের শাসন হিসেবে আসে সেটা দেখা যাচ্ছে। সো সিটি স্টেট গুলোতে চলে, সিটি স্টেট গুলোতে যদি আপনারা দেখতে চান, ওই সময় সিটি স্টেট গুলোতে পপুলেশন ছিল হচ্ছে লাইক ধরলাম 1000, মানে খুব বেশি পপুলেশন ছিল না। And more interesting thing is that এটার আবার হাফ ছিল হচ্ছে গিয়ে, half of the population was slave. So ওই সময় যে সিটি স্টেট গুলো কথা বলছি প্রাচীন গ্রিসে, আফটার দ্যাট ইন রোম, সো ওখানে যে সিটি স্টেট গুলো ছিল, those following the democratic গভর্নমেন্ট সিস্টেম, বাট এই ডেমোক্রেসিকে তারা আসলে একটা গভর্নমেন্ট সিস্টেম না বলে এটাকে টোটাল একটা হচ্ছে গিয়ে আপনার সমাজ ব্যবস্থা বলতো, সোশ্যাল সিস্টেম বলা যাইতে পারে, হ্যাঁ। বা আরো যদি স্পেসিফিকলি বলি, এটাকে গভর্নমেন্ট সিস্টেমের সাথে ওরা এটাকে একটা ইকোনমিক সিস্টেমও বুঝতো, যে অর্থনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, পুরো জিনিসটাকে একত্রে ওরা এইভাবে নিয়ে আসতো, এইভাবে ওরা বুঝতো, ওরা এটাকে আলাদা করে কোনো গভর্নমেন্ট সিস্টেম হিসেবে ধরে নিত না। সো দ্যাটস ডেমোক্রেসি, ওখান থেকে আসলে ডেমোক্রেসির কনসেপ্টটা আসে। এবং সেখানে যেটা হতো, যে আমি যদি আরো একটু যাই, 2500 মানে প্রায় খ্রিস্টপূর্ব 2500 বছর আগে, হেরোডোটাস, যাকে আমরা হিস্ট্রির হচ্ছে গিয়ে জনক বলি, হেরোডোটাসের আপনি যদি হচ্ছে গিয়ে আপনি গুলো রাইট আপ গুলো যদি দেখেন, আপনি ওখানে দেখবেন যে হেরোডোটাস কিন্তু হি টক অ্যাবাউট ডেমোক্রেসি, এবং সেখানে সে হচ্ছে গিয়ে ডেমোক্রেসি ডেফিনেশন দিয়েছিল। এবং তার মতে ডেমোক্রেসিটা এমন ছিল যে শাসন ব্যবস্থায়, তার মেইন কথাটা এরকম ছিল যে শাসন ব্যবস্থায় দ্যাট সুপ্রিম পাওয়ার, যেটাকে আমরা বুঝি যেটাকে যে ফুল পাওয়ার, যেটাকে একটা কান্ট্রিকে কন্ট্রোল করতে পারে, দ্যাট সুপ্রিম পাওয়ার ডাজন্ট বিলং টু এ স্পেসিফিক পারসন
or a specific group of people, it belong to a যেটাকে বলা যায় যে different dimension, হ্যাঁ, different dimension থেকে এই সুপ্রিম পাওয়ারটা হচ্ছে আমার স্প্রেড আউট হয়ে যাবে এবং সেখান থেকে হচ্ছে কি ওভারঅল ইকোনমিক সিস্টেম এবং গভর্নমেন্ট সিস্টেমটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এটা হেরোডোটাসের কথা ছিল। তো যেটা বলছি যে কিন্তু এরপরে যখন হচ্ছে গিয়ে আমরা ইয়াটাতে চলে আসবে, এটা মানে একটা ফরমেশনে আসার প্রয়োজন হলো। তো সেক্ষেত্রে আমরা যখন ক্লাসিফিকেশন গুলো দেখলাম, তো আমি তো ওটাকে বললাম যে প্লেটো সে এটাকে আসলে প্লেটো বা সক্রেটিস দুজনেই এটাকে আসলে কোনো আচ্ছা, আমি কয়েকজনকে বারবার মিউট করে দিচ্ছি, কাইন্ডলি মিউট করবেন নিজেকে। আনমিউট করলে যেহেতু অনেক স্টুডেন্ট আছে আমরা, নয়েজটা চলে আসে, আই এম সরি, হ্যাঁ, একটু মিউট করে রাখবো আমরা নিজেকে। সো আমি সেটাকে বলছিলাম যে দেন আমি যদি প্লেটো বা সক্রেটিসের কথা বলি, দে ডিডন্ট সাপোর্ট ডেমোক্রেসি, উই নো। এখন আসি যে এই যে তাহলে আমরা ওই যে প্রাচীন যে সিটি স্টেট গুলো কথা বলছি গ্রিসে, সেখান থেকে আসলে আমরা ডেমোক্রেসির একটা ফর্ম পেলাম। তো এখন দেখি আসলে ডেমোক্রেসি বিষয়টা কি। ডেমোক্রেসি ইটস কাম ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড হুইচ ইজ ডেমোক্রেসিটাকে, সরি, ইটস এ গ্রিক, বেসিক্যালি ইট, আমি যেটাকে বলছি যে ইটস কাম ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড এন্ড ইট হ্যাজ টু পার্ট, এন্ড ওয়ান ইজ ডেমোস এন্ড ক্রেটোস। সো ডেমোস মিনস অ্যাকচুয়ালি আমরা যেটাকে বলি যে people, and kratos means actually power. So when people's power or the rule of majority, আমি যেটাকে বলছি যে যখন একটা জায়গায় আমরা মানে জনগণের একটা পাওয়ার দেখবো বা জনগণের উইলটাকে আমরা এখানে রিফ্লেকশন দেখতে পাবো, that kind of government system actually called the democracy. আমি যদি মডার্ন ফর্মটাতে চলে আসি, মডার্ন ফর্মে ডেমোক্রেসিটাকে এমন ভাবে প্র্যাকটিস করা হয় যেখানে হচ্ছে গিয়ে মেজরিটি পিপল যে কথাটা বলে সেটাই হচ্ছে গিয়ে কাজ করে, এটাই আমরা আসলে ডেমোক্রেসিতে দেখতে পাই। এবং in modern form of government, it's actually citizens directly elected people or their representative. That representative control the supreme power. আমি যে সুপ্রিম পাওয়ারের কথা যেটাকে ভাবছিলাম, সেই সুপ্রিম পাওয়ারটা কিন্তু এভাবে কন্ট্রোল করা হয়। So now let's see what happening in the city state and what happening in the present scenario. So in city state, আমি যেটাকে বলছিলাম যে the population was very poor, like 1000 or আর একটু ধরি বেশি ধরি 10,000. But the interesting fact is that half of the people from that city state were slave, and though in those city state slave, আবার শুনেন, slave, foreigner and female, they doesn't have the civil rights. So when they didn't have the civil rights, which means half of the population slavey, তাদের civil rights নাই, মানে আপনি কোনোভাবে কোনো কিছুতে সিদ্ধান্তে আসতে পারবেন না, নাগরিক অধিকার যেটাকে আমি বলছি এটা নাই। তারপর ফিমেল যারা ছিল তাদের নাগরিক অধিকার নাই, ফরেনার যারা ছিল তাদের নাগরিক অধিকার নাই, এবং শিশুদের তো আসারই প্রশ্ন আসে না। তাহলে আসলে ওখানে সিটি স্টেটটা চলতো কিভাবে? ওখানে যেটা হতো, তাহলে এদেরকে বাদ দিলে, যে এলিট আসলে বাদ দিলে থাকতেই হচ্ছে এলিট শ্রেণী, পুরুষ এবং যে অ্যারিস্টোক্রেট আমি যাদেরকে বলি তারা থাকতো। তারা আপনার হচ্ছে গিয়ে একটা তারা হচ্ছে গিয়ে যেটা হতো যে কি জানি বলতে চাচ্ছিলাম, ভুলে গেলাম কেন। আচ্ছা, তো তারা হচ্ছে গিয়ে একটা মানে প্যালেসের মতো একটা জায়গায় মিট করতো। প্যালেস না, আসলে এটাকে বলা যায় যে এটা খোলা উদ্যান, যেখানে হচ্ছে গিয়ে মোটামুটি যারা পপুলেশনের, যে বললাম যে যারা অ্যারিস্টোক্রেট এবং মেল পপুলেশন, তারা একত্রে আসলে তাদের মতামত প্রদান করতে পারে, তারা সেখানে একত্রে হতো। হওয়ার পর কোনো সিদ্ধান্তে আসতে হলে তারা যেটা করতো, যে সেই সিদ্ধান্তে আসতে হলে তারা যেটা করতো যে ওখান থেকে ডিসিশনটা আসতো। সো এটা এইভাবে কাজ করতো। সাপোজ ধরেন প্রোডাক্টের প্রাইস বাড়ানো হবে, এখন একটা প্রোডাক্টের দাম ধরেন ডাবল করে ফেলাবে, একটা প্রোডাক্টের দাম হচ্ছে 10 টাকা, সেটাকে বানিয়ে 20 টাকা করবে, এভাবে করে ডাবল করে আমরা প্রোডাক্টের প্রাইস বাড়াবো। আমি শাহরিয়ারকে বারবার হচ্ছে মিউট করে দিচ্ছি, তারপর শাকিল বারবার মিউট করে দিচ্ছি, এনারা হচ্ছেন গিয়ে বারবার আনমিউট হয়ে যাচ্ছেন। আনমিউট হওয়ার তো কিছু নেই, কোশ্চেন যদি থাকে প্লিজ হ্যান্ড রেজ করবেন, আমি তখন সুযোগ দিব।
সো যেটা বলছিলাম তারা ওই রকম ওই একটা জায়গায় সমাবেত হতো, আই এম টকিং অ্যাবাউট দ্য সিটি স্টেট, একটা জায়গায় সমাবেত হতো, হওয়ার পরে তারা সিদ্ধান্ত আসতো। তো আমি বললাম যে ধরেন দে ওয়ান্ট টু ইনক্রিজ দ্য প্রাইস লেভেল, সো ওখানে আসতো, আসার পরে তারা জিজ্ঞাসা মানে ইয়া হতো যে প্রাইস লেভেল কি ইনক্রিজ হবে, ধরেন পক্ষে থাকলে হাত তুলো, না বিপক্ষে থাকলে হাত তুলতে হবে না, এরকম একটা বিষয়। তো যারা পক্ষে তারা হাত তুললো, দেখা গেল যে ম্যাক্সিমাম পিপল তারা হচ্ছে গিয়ে আপনার হ্যান্ড রেজ করতে চাচ্ছে না। ম্যাক্সিমাম পিপল তারা হচ্ছে গিয়ে হ্যান্ড রেজ করেছে, তার মানে হচ্ছে গিয়ে সেখানে আপনার যেটা হবে যে আপনার ওটাকে যেটা বলে যে ওই আহ, ওই রুলটা হচ্ছে গিয়ে একসেপ্টেড হয়ে যাবে, যে হ্যাঁ তাহলে প্রাইস লেভেল ডাবল করে ফেলা হবে, যে যেটা দাম 10 টাকা সেটা 20 টাকা হয়ে যাবে, এরকম হবে। তারপরে ধরেন আর একটা রুল আছে, ধরেন যে ইনকাম ট্যাক্স বাড়াবে, তো একই রকম ভাবে ধরেন এটা একটা স্পেসিফিক ডেট থাকতো, এবং অ্যাজ ফার আই নো এই ডেটটা ছিল হচ্ছে সানডে। সানডে যেহেতু খ্রিস্টানদের একটা হলিডে, আমরা আমাদের জন্য মুসলিমদের জন্য যেমন ফ্রাইডে, ওদের জন্য সানডে, ওরা সানডেতে সাধারণত মিট করতো। এবং ধরেন নেক্সট সানডে আবার এরকম এই সমাবেত হলো জনগণ, এবং জনগণ বলতে ওই যে বলছে অ্যারিস্টোক্রেট এবং পুরুষ, তারা কোনো ফিমেল নাই, কোনো স্লেভ নাই, কোনো চিলড্রেন নাই, কোনো ফরেনার নাই। আবার তারা ধরেন একত্র হলো, হওয়ার পরে ডিসিশনে আসা শুরু করলো যে আমাদের তো ইনকাম ট্যাক্স বাড়াতে হবে, যারা বাড়াতে চায় তারা পক্ষে, যারা বাড়াতে চায় না তারা বিপক্ষে, পক্ষে হাত তুলবে, বিপক্ষেরা হাত তুলবে না, এরকম হচ্ছে বিষয়গুলো। তো এইভাবে আসলে তখনকার সিটি স্টেট গুলোতে ডেমোক্রেসি অর্থাৎ ডিরেক্ট পার্টিসিপেশনের মাধ্যমে আপনি কিন্তু গভর্নমেন্টটাকে চালাচ্ছেন, এইভাবে হচ্ছে কি ডেমোক্রেসিটা তখন আপনার রান হতো। এবার আসি তো ওইভাবে যদি রান হয়, এখন আসলে কিভাবে হয়, তো আমরা যদি ডেমোক্রেসিতে দেখতে যাই, আসলে ডেমোক্রেসিকে আমরা দুটো ভাগে ভাগ করি। আমি এটাকে বলছিলাম যে যেটা হচ্ছে গিয়ে যে মানে টাইপসে ফার্স্টে আছি, তারপরে আমরা আসলে ক্যারেক্টারিস্টিক্সে যাব। সো আমি এতক্ষণ পর্যন্ত যেটা নিয়ে কথা বলছিলাম, ইটস অ্যাকচুয়ালি ডাইরেক্ট ডেমোক্রেসি, যে প্রত্যক্ষ গণতন্ত্র যেটাকে আমরা বলছি, যে যেখানে আমরা ডিরেক্টলি এই সুপ্রিম পাওয়ার প্র্যাকটিসে আসবো এবং সবকিছুতে আমার ডিরেক্ট পার্টিসিপেশন থাকবে। সো এরপরে এই ধরনের ডিরেক্ট পার্টিসিপেশনটা আমরা শুধু এথেন্সে না, ওই যে এথেন্সে দেখতে পাচ্ছিলাম, আমি যেটাকে বললাম যে এথেন্সে ছিল, এথেন্সবাসীরা এরা ব্যবহার ছিল। দেন এটা কিন্তু ভেনিসে চলে গেল, হুইচ মিনস এটা রোমে বা রোমান সাম্রাজ্য ওখানে চলে গেল, ওখানে কিন্তু এরকম সিটি স্টেটের প্র্যাকটিস ছিল। এখন ইউ ক্যান আস্ক মি মিস, এখন কি এই ধরনের ডিরেক্ট ডেমোক্রেসি আছে কিনা? ইয়েস, স্টিল নাও ইন সাম স্মল প্লেসেস স্টিল দে আর প্র্যাকটিসিং ডিরেক্ট ডেমোক্রেসি। আমি যতটুকু জানি সুইজারল্যান্ডের কিছু ছোট ছোট এটাকে বলা হয় হচ্ছে ক্যান্টন। ক্যান্টনটা বাংলায় আমি এটাকে কম্পেয়ার করতে পারি আমাদের ওয়ার্ডের সাথে, একটা ওয়ার্ড যেটা সিটি কর্পোরেশনের আন্ডারে, এরকম ক্যান্টন গুলোতে আপনার হচ্ছে অল্প কিছু ক্যান্টন, সেগুলো হচ্ছে কি ডাইরেক্ট ডেমোক্রেসি প্র্যাকটিস করা হয়। ইউএস এর কিছু সিটিতে হচ্ছে কি এখনো ডিরেক্ট ডেমোক্রেসি, কিছু কিছু ক্ষেত্রে তাদের ওপিনিয়ন নেওয়ার জন্য ডিরেক্ট ডেমোক্রেসি প্র্যাকটিস করা হয়। আদারওয়াইজ দেয়ার ইজ নো স্পেসিফিক country which using direct democracy, but in organization system they are practicing direct democracy. For example, ধরেন আমি আমার ক্লাসে অনেক সময় এটা করি, যে আচ্ছা বললাম যে আজকে ক্লাসটা 5 মিনিট আগে ছেড়ে দেবো, আর তারা কতজন চান কতজন চান না, দেখা গেল ম্যাক্সিমাম চায় না, হ্যান্ড রেজ করলো না, তাহলে আমি কি করবো, আমি ক্লাসটা কিন্তু ছাড়বো না। So, এই যে এখানে একটা ছোট ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিন্তু আমরা এরকম অনেক সময় দেখা যায় অর্গানাইজেশনাল ফ্যাক্ট গুলোতে আমরা কিন্তু ডিরেক্ট ডেমোক্রেসিটা প্র্যাকটিস করছি, তো ওখানে এটা হয়। এবার আসি যে ডিরেক্ট ডেমোক্রেসির কি পজিটিভ সাইড আছে আর নেগেটিভ সাইড গুলোকে একটু বলে যাই, যেহেতু এটা ব্যাক করে আসবো না। So direct democracy positive side টা হচ্ছে in these cases the citizen will feel that yes I'm directly practicing the supreme power, এই ফিলটা আপনার হবে। দেন হচ্ছে গিয়ে যে একটা, যদি আমি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে যখন যাব, তখন আমরা দেখবো যে রিপ্রেজেন্টেটিভ ইলেক্ট করার জন্য একটা লং প্রসেসের মধ্যে যেতে হয়। দেন যারা রিপ্রেজেন্টেটিভ ইলেক্ট হয় তারা যদি আনকোয়ালিফাইড হয়, সেখানে আমার করার কিছু থাকে না। দেন হচ্ছে গিয়ে যদি কোনো কারণে কোনো কারণে আমার হচ্ছে গিয়ে ডেমোক্রেসিটা ফেল করে, রিপ্রেজেন্টেটিভ তাদেরকে সরানোর কোনো ওয়ে নাই। দেন হচ্ছে গিয়ে রিপ্রেজেন্টেটিভরা অনেক সময় করাপ্টেড হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের বলার কোনো কিছু থাকে না। এই বিষয়গুলো কিন্তু ডিরেক্ট ডেমোক্রেসিতে আসে না, যেহেতু আমি এখানে ডিরেক্টলি পাওয়ার প্র্যাকটিসে আছি, আমি নিজেই ডিসিশন নিচ্ছি, সো এখানে আসলে কেন এটা হবে। বাট অ্যানাদার থিং ইজ দ্যাট আমি
এখানে ডিরেক্ট ডেমোক্রেসিতে যেটা হচ্ছে যে এখানে আমারও যা আমার একটা ভোটের যা মূল্য, সাপোজ একটা এডুকেটেড পার্সনের ভোটের যা মূল্য, একটা আনএডুকেটেড পার্সনের ভোটের কিন্তু একই ভ্যালু এখানে দেওয়া হচ্ছে। সো একটা এডুকেটেড পার্সনের আন্ডারস্ট্যান্ডিং আর একটা আনএডুকেটেড পার্সনের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু সেম হবে না। সো এইখানে আবার কিন্তু কিছু কনফ্লিক্ট দেখা দেয়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমরা যে বললাম যে আমরা অনেক সময় বায়াসড বিহেভ করি, অনেক সময় অনেক কিছু না বুঝে সিদ্ধান্তে চলে আসি, এবং একটা একটা ম্যাক্সিমাম গ্রুপ অফ পিপল এই সিদ্ধান্তে চলে আসে। তো সেখান থেকে কিন্তু হচ্ছে গিয়ে আপনার যেটা হয় যে আপনার দেখা যায় যে ডিরেক্ট ডেমোক্রেসিতে একটা হ্যাজার্ড অ্যারাইজ হয়, যে যেখানে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই যে ম্যাক্সিমাম পিপল দে আর ইলেক্টিং সামওয়ান লেস কোয়ালিফাইড পারসন। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ডিরেক্ট ডেমোক্রেসিতে আমরা দেখতে পাই। নেক্সট আমরা যেটাতে চলে যাবো, দ্যাট ইজ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। সো অ্যাজ আই সেড আর্লিয়ার, দ্যাট ইজ ডেমোক্রেসি টু টাইপস, ওয়ান ইজ ডিরেক্ট, অ্যানাদার ওয়ান ইজ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। সো ইন ডিরেক্ট ডেমোক্রেসি আমরা যেটাতে ছিলাম যে সেটা হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে আমরা নিজেরাই কন্ট্রোল করছি। আচ্ছা, আমার স্লাইড চেঞ্জ হচ্ছে না কেন? আমাকে স্লাইড চেঞ্জ হচ্ছে আপনাদের ইয়াতে? আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? আমাকে কি শোনা যাচ্ছিল মাঝখানে? নো নো ম্যাম। মিস। নো ম্যাম। আচ্ছা, কোথা থেকে শুনতে পারেন নাই? আসলে আমি নিজেও বুঝিনি যে আমি হচ্ছে কি ডিসকানেক্টেড হয়ে গিয়েছি, এই জন্য হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করছি কোথা থেকে শুনেন নাই। কারো তো কথা বলতে হবে। ম্যাম ওই যে টু টাইপস পড়াচ্ছিলেন, ফার্স্ট টাইপে কি ম্যাম আপনার কথা শুনতে পাইনি ম্যাম। আচ্ছা, আর ডিরেক্ট ডেমোক্রেসি নিয়ে কিছুক্ষণ বলেছি, যে ডিসঅ্যাডভান্টেজেস গুলো বলেছি, এগুলো শুনেছেন? জি ম্যাম, ওই যে ভোটের ব্যাপারটা বলতেছিলেন যে এই যে এডুকেশন পার্সন ইভেন আনএডুকেশন পার্সন যে ভোটের মানে এডুকেটেড পারসন সেম আনএডুকেটেড ভ্যালুটা দেওয়া পারসন হয়। সেম ভ্যালু আচ্ছা দেওয়া আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি। সো ডিরেক্ট ডেমোক্রেসি যেটা হচ্ছিল যে আমরা একটা ড্রব্যাকস পাচ্ছিলাম, যে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যেটা বলছিলাম যে ইন ডিরেক্ট ডেমোক্রেসি আমরা হচ্ছে কি এডুকেটেড এন্ড আনএডুকেটেড পারসনকে দুজনকে হচ্ছে সেম একটা ইম্পর্টেন্স দিচ্ছি, দেয়ার ভোট ক্রিয়েটস দ্য সেম ভ্যালু। সো এখন আমার যে থিঙ্কিং, ওইটা বলছিলাম যে আপনাদের যে থিঙ্কিং, চিন্তা করেন যে আপনার বাসা, আমি এটাকে কাউকে ছোট করে বলছি না। সাপোজ আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদেরও কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা এরকমই ছিল, যে আমাদেরকে যে যেটা বলতো সেভাবে আমরা বুঝছি। আমরা কেন আসলে এডুকেটেড হওয়ার চেষ্টা করি? বিকজ এটা it will create কি বলে your own understanding, your own values, your own identity, আপনার own যে আমার যে নিজের আইডেন্টিটি, এটা বলতে আমি এটা বুঝি যে আমার সে, আমার ওপিনিয়ন, আমি কি চাই, এই জিনিসগুলো কিন্তু এখানে আসবে। তো যারা আনএডুকেটেড হয় তাদের ক্ষেত্রে দেখবেন যে তারা ওই যে আমরা বলি না সহজ সরল মানুষ, তারা কিন্তু বিষয়গুলো বুঝে না। এই যে মেইন কথা, এডুকেশন আমাদেরকে কমপ্লেক্স করে দেয়। তো এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে আসে না, সো তারা খুব ইজিলি ইনফ্লুয়েন্সড হয় বাই দ্য আদার পিপল। সো তাদের কিন্তু নিজেদের কোনো সে থাকে না। তো ওটাই বলছিলাম, এটা ডিরেক্ট ডেমোক্রেসির একটা ডিসঅ্যাডভান্টেজ, যে সবাই তো একই হচ্ছে গিয়ে ক্ষমতা পাচ্ছে, তাহলে আমি কেন হচ্ছে গিয়ে বাকিদের কথা শুনতে যাব, এরকম একটা বিষয় কিন্তু এখানে চলে আসে। দেন আমার চলে যাই হচ্ছে গিয়ে আর একটা বিষয় যেটা বলছিলেন, যে ওটা তো বলেছি মনে হয়, যে ডিরেক্ট ডেমোক্রেসিতে আমার যখন ইলেকশন প্রসেস এগুলো কোনো কিছুতে যেতে হয় না, তো একটা বড় ধরনের খরচ যেটা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে আমার স্পেন্ড হয়, সেটা কিন্তু বেঁচে যাচ্ছে। এটা একটা পজিটিভ সাইড আমি বলতে পারি। Okay, so let's talk about the representative democracy, or another sense it's called indirect democracy, where the sovereignty, that means that supreme power is practiced by the people's representative. That means you will elect some representative here and they will practice the supreme power. ঠিক আছে, তারা কিন্তু সুপ্রিম পাওয়ারটাকে প্র্যাকটিস করবে, নট ইউ। আপনি জাস্ট তাদেরকে ইলেক্টেড করে দিবেন, দেন আপনার কাছে, যেমন বাংলাদেশে যেটা হচ্ছে যে আমরা সামহাউ আমাদের রিপ্রেজেন্টেটিভ ইলেক্ট করছি থ্রু ইলেকশন প্রসেস,
then that representative actually practicing the supreme power. So আমি এটা কিন্তু মনে করি যে আমার দেশে যদি হ্যাজার্ড হয় এটার পিছনে দায়ী আমি, আমার দেশে যদি কোনো একটা কারাপশন হয় এটার পিছনে দায়ী আমি, কারণ তাকে ইলেক্ট করেছে কে, আমি করেছি। এখন ইনডিরেক্ট ডেমোক্রেসি বা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে যেটা হয় যে আমাদের মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স চলে আসে, যে আমরা অনেক মানুষের ভিতরে একজন, একটা সিম্পল আইডেন্টিটি, তা আমার সে কিছু আসলে এখানে কোনো ভ্যারি করে না। এবার একটু চিন্তা করে দেখেন তো, যদি আমরা, যদিও কথাটা ঠিক আছে, বাট একটু ইনডিরেক্টলি চিন্তা করে দেখেন তো, যে সমুদ্রে, যে আমরা সমুদ্রে অনেক জলরাশি অবভিয়াসলি, সেখানে ওয়ান ড্রপ অফ ওয়াটার নিয়ে নিলেও কিছু হবে না, আবার ওয়ান ড্রপ অফ ওয়াটার ফেললেও কিছু হবে না। কিন্তু যদি আপনি ওয়ান ড্রপ অফ ওয়াটার এভাবে আস্তে আস্তে সরিয়ে ফেলতে থাকেন, একটা সময় কিন্তু সমুদ্র শুকিয়ে যাবে। বা ধরেন আপনার কাছে কোনো পকেট মানি নেই, আপনি কি করছেন, প্রতিদিন আপনার পকেট মানি থেকে অল্প কিছু টাকা, এটা আপনি করে দেখেন, দেখবেন কাজে দিবে, এটা আমি করি মাঝে মধ্যে, অল্প কিছু টাকা সরিয়ে রাখবেন। যেমন আমার হাতে যখন অনেক টাকা থাকে তখন আমি কি করি, অল্প টাকা তো না, সুন্দর টাকাগুলোকে সরাই রাখি। ধরেন কোনোদিন 10 টাকাও সরিয়ে রেখেছি, কোনোদিন 100 টাকাও সরিয়ে রেখেছি, দেখা যায় কি এটা কাজে লাগে না, মানে হয়তো ক্যালকুলেশনই থাকে না যে এই টাকাটা আমার এখানে আছে। বিলিভ মি, আমার একবার এরকম হলো, হাতে একদম টাকা নেই, তা আমি ওটা আবার একটা ব্যাগের ভিতরে রাখি। একদম টাকা নেই, টাকা নাই তো নাই নাই, মানে কোনো অ্যাকাউন্টেও টাকা নাই, আম্মুর কাছে চাইলাম সেখানেও টাকা পাচ্ছি না। তখন আমার মনে হলো কি ব্যাপার, আমি একটা ব্যাগে টাকা রাখি, ওইখানে কিন্তু টাকা কিন্তু এইভাবে রাখা, 10 টাকা 20 টাকা 50 টাকা, মানে ধীরে ধীরে একদিন দুদিন করে এরকম রেখেছি। আমি ওটা কতদিন রেখেছি মনে নেই, গুনে দেখি ওখানে অলমোস্ট 3000 টাকা আছে। সো দ্যাট ওয়াজ আ রিলিফ ফর মি। এখন ওই 3000 টাকা কিন্তু আমি একদিনে সেভ করি না, এটা ধরেন এক মাস না, সরি, এক বছরের সেভিংস, সেটা ধীরে ধীরে একটু 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 করে কিছুদিন একটু একটু করে টাকা রেখেছে, ওটা হয়েছে। তো এটাই বোঝাতে চাইছেন যে আপনার ছোট ছোট কন্ট্রিবিউশন থেকেই কিন্তু আমি একটা বড় কন্ট্রিবিউশন আমি ওখানে পেয়েছিলাম। ঠিক ডেমোক্রেসিতে এটা হয়, আপনার আমার সবার ছোট ছোট কন্ট্রিবিউশন থেকে কিন্তু বড় একটা ইউনিফর্ম যেটা আমরা ওয়ে দেখি সেটা কিন্তু আসে। সো আপনার ছোট কন্ট্রিবিউশন কিন্তু ইন সাম কেসেস ইম্পর্টেন্ট। সো আপনার ছোট কন্ট্রিবিউশনটাই যদি ভুল হয়, আপনার সাথে আমিও ভুল করব, সবাই ভুল করবে, সো তার মানে কি ওই দেশের সিচুয়েশনটা ভালো হবে না। দেখেন আমি যে বাংলাদেশের কথা বলছি, আমাদের দেশে হ্যাজার্ড, এটা পিছনে আমি দায়ী, বিকজ আমি ভাই বোন, আমি নিজেও তো কারাপ্টেড। আপনি একটু চিন্তা করেন তো, আপনি যদি ক্ষমতায় আসেন, নিজেকে কারোর সাথে কিছু শেয়ার করতে হবে না, জাস্ট নিজেকে নিজে আস্ক করেন, ইফ ইউ গেট দ্য সুপ্রিম পাওয়ার। এখন ধরেন সাপোজ তাসাওয়ার বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেল, তাসাওয়ার কি প্রাইম মিনিস্টার হিসেবে আমাকে আপনার হচ্ছে গিয়ে এমপ্লয় করবে, নাকি ওর ধরেন গার্লফ্রেন্ডকে ইয়া বানাই দিবে প্রাইম মিনিস্টার? আচ্ছা, গার্লফ্রেন্ডকে বানাইলে টেকনিক্যাল প্রবলেম আছে, ধরেন ওনার বেস্ট ফ্রেন্ডকে হচ্ছে গিয়ে আপনার প্রেসিডেন্ট বানাই দিবে। এমন কাউকেই বানাবে যার সাথে রিলেশন ভালো, যাকে ট্রাস্ট করতে পারে, দুই ভাই মিলে ঝিলে একসাথে খেতে পারবে। বুঝতে পারছেন বিষয়টা? দেখেন আমার সাথে কেউ ডিসএগ্রি করবেন না যে ম্যাডাম আমি সুপ্রিম পাওয়ারটা পেলে, হ্যাঁ ম্যাম, জি খাওয়ার জন্য না হইলেও ম্যাম এমনিও কিন্তু হচ্ছে যে করব, রিক্রুট করব, কারণ হচ্ছে ম্যাম ইনসিকিউরিটিতে যেন না হ্যাঁ ভুগি আমরা। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। সো মেইন কথা হচ্ছে কি, দেখেন ভাই বোন আমাদের মধ্যে এরকম একটা থিঙ্কিং আছে যে আমার নিজের লোক, নিজের কাছের লোক, সব কিছুকে এদেরকে বসাতে হবে, আমি কিন্তু অন্য কাউকে নিয়ে। কিন্তু দেখেন তাসাওয়ার কিন্তু এখানে একটা ইলেকশন দিতে পারতো, দিয়ে মোস্ট এলিজিবল পার্সনটা যে প্রেসিডেন্ট হওয়ার, সরি প্রাইম মিনিস্টার হওয়ার যোগ্যতা রাখে, তাকে কিন্তু নিয়ে আসতে পারতো, কিন্তু সে কিন্তু ওটা করবে না। কারণ ওই যে বললাম যে সিকিউরিটির একটা বিষয় থাকে, মিলেঝিলে খাওয়ারও একটা বিষয় থাকে। তো এগুলোর জন্য আমরা কিন্তু যাই না। আমি আসলে এই জন্য বললাম তো যে আমি আসলে কাউকে দোষ দিতে পারি না, কারণ আমরা নিজেরাও যতটুকুই পাওয়ার হোল্ড করি না কেন, হিসেব করে দেখেন এই পাওয়ার প্র্যাকটিসটা আমরা যখন করি, ইনএথিক্যাল বিষয়গুলো কিন্তু আমাদের এর মধ্যে চলে আসে। আমরা আমি আমার ক্ষেত্রে যেমন বলতে পারি, আমি ধরেন কোনো ভাইবা বোর্ডে যদি বসি, অবভিয়াসলি যখন আমি দেখি জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট, আমার একটু সিম্পাথি কাজ করে, ও জাহাঙ্গীরনগরের, আচ্ছা ঠিক আছে, একটু ভালো করে প্রশ্ন করি যদি কিছু করা যায়, এরকম একটা বিষয়। বা ধরেন আমি যদি দেখি গ্রিনের স্টুডেন্ট, আমি কিন্তু
চেষ্টা করি যে ঠিক আছে গ্রিনের স্টুডেন্ট প্লেসমেন্ট করে দেওয়া যায় কিনা। আমি এখন ধরেন আমাকে যদি বলা কোনো জায়গায় জবের জন্য রিকোয়েস্ট করতে বলা হয় যে আমি রেফারেন্স, আমি অবভিয়াসলি আমার স্টুডেন্টদেরকে রেফারেন্স দেবো, আমি কিন্তু নর্থ সাউথ বা ইউবির কাউকে দিব না। আমার যতটুকু ক্ষমতায় থাকো আমি সের মধ্যে কিন্তু আমার নিজের পরিচিত আমার গণ্ডি তাদের মধ্যে আমি যাওয়ার চেষ্টা করব। তো বেসিক্যালি দোজ আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। স্বজন প্রীতিটা খুব বেশি চলে আসে, আর যেটা কারণে কারাপশনটাকে আমি ইন্ট্রোডিউস করে দেই এই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে। এবং এখানে সিটিজেন যারা আছে দে আর ফেসিং এ ইনফিরিয়রিটি কমপ্লেক্স সিচুয়েশন, বিকজ তাদের কাছে মনে হয় যে তারা হচ্ছে কি ওই যে সমুদ্রের মানে সমুদ্রের পাশে যে বালু, মানে এটা কি বলে স্যান্ড, বালুর একটা ক্ষুদ্র বালুকণা এরকম, সমুদ্রের এক ফোঁটা পানির মতো, যেখানে তার তার কন্ট্রিবিউশনটা কোনো কাজে দিচ্ছে না, কিন্তু এই এক ফোঁটা পানি থেকেই যদি আমরা সবাই ভালো হই সেক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিটা কিন্তু ভালোভাবে ওয়ার্ক করা পসিবল। তো এটাই আমার কথা ছিল যেটা বলতে যাচ্ছিলাম। সো এরপর আমরা চলে যাব হচ্ছে গিয়ে যে হোয়াট আর দা, এরপর আমরা চলে যাব হচ্ছে there are some characteristics. Okay, so what are the characteristics of democracy, or more appropriate আমি যেটাকে বলবো যে these are the marks of democracy. এই মার্কিং এর উপর বেসিস করে আসে সাধারণত আমরা ডেমোক্রেসিটাকে হচ্ছে গিয়ে মানে নোটিস করে থাকি। সো এখানে একটু নিজেরা লেখে নেন হোয়াট আর দ্য ক্যারেক্টার, মানে আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স এ আছি এবং প্রত্যেকটার আমি হচ্ছে গিয়ে ব্যাখ্যাটা দিব, এবং এটা কিন্তু 6টা ক্যারেক্টারিস্টিক্স আছে, এবং আপনি যে কোনো বইও যদি নোটিস করেন ওখানেও দেখবেন যে 6টা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কিন্তু কথা বলে থাকে। আচ্ছা, তো ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স ইজ দ্যাট সিটিজেন রুল। এটার পাশে ইজি হওয়ার জন্য আপনারা একটু বাংলায় লিখে লেখেন যে সিটিজেন রুলটা বলতে আসলে এটাকে বোঝাচ্ছে যে এখানে অ্যাডাল্ট যারা আছে, অ্যাডাল্ট পারসন, হ্যাঁ, তাদের ভোটাধিকারে সরকার গঠিত হয়। এটুকু যদি লিখে রাখেন তাহলে বুঝতে পারেন যে সিটিজেন রুল বলতে আসলে তারা কি বোঝাচ্ছে। সিটিজেন রুল মিনস দা ইন ডেমোক্রেট আন্ডার দ্য ডেমোক্রেসি there is a bar, হ্যাঁ, যে কারা আসলে ইলেকশনে মানে ভোট দিবে, সিটিজেন কারা এই সিভিল রাইটস গুলো, স্পেশালি সিভিল পলিটিক্যাল রাইটস এ রাইট টু ভোটটা এনজয় করবে। সো এটা ম্যাক্সিমাম কান্ট্রিতে অ্যাডাল্ট which means 16 প্লাস or 18 প্লাস এই যে যারা পড়েন তারা সবাই ভোটিং বেনিফিটসটা এখানে এনজয় করে। সো সিটিজেনরা যাদেরকে ভোট দিবে তাদের ম্যাক্সিমাম ভোটে, অবভিয়াসলি তাদের ম্যাক্সিমাম ভোটে হচ্ছে গিয়ে একটা আপনার একটা পার্টি ইলেক্টেড হবে। এটা হচ্ছে সিটিজেন রুল, এটা বুঝেছে। সিটিজেন রুল মিনস ওই যেটাকে বললাম যে adult person they will select the representative, and when a representative get the majority vote he or she will practice the supreme power. এটা হচ্ছে কি সিটিজেন রুল বলছে, এবং এখানে শুধু এইজটা ফ্যাক্টর, এইজ ছাড়া আর কোনো ফ্যাক্টর না। সো এখানে আপনার কাস্ট কি, আপনার কালার কি, এডুকেশনাল স্ট্যাটাস, ওয়েলথ, এগুলো কোনো কিছুই কিন্তু এখানে ফ্যাক্টর না। The second thing is that majority rule minority rights. So এখানে যেটাকে বোঝাচ্ছে যে আমার হচ্ছে গিয়ে যদি সহজে বাংলায় বলতে চাই তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিক যারা আছেন তাদের সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার বা নাগরিক অধিকার সেটাকে সংরক্ষণ করার জন্য আমার ডেমোক্রেসিটা কাজ করে, এবং তারা যেটা চায় সেটা হচ্ছে কি সেটাই কিন্তু রুল হিসেবে এখানে আসে। আর মাইনরিটি যারা, মানে যারা সংখ্যালঘু, আমি যাদেরকে কথা বলছি, তাদের যে অধিকার এটাও কিন্তু এখানে সংরক্ষিত হবে। অর্থাৎ শুধু মেজরিটি পিপলদের কথা শোনা হবে না, সেক্ষেত্রে যারা মাইনর, অর্থাৎ আমি হয়তো না ভোটে যেতেই পারি বা আমি হয়তো এই সিস্টেমটাকে সাপোর্ট নাও করি, তারপর যারা মাইনর হবে তাদের কিন্তু রাইটটাকে এখানে একসেপ্ট করা হচ্ছে। আচ্ছা, দেন দ্য থার্ড ওয়ান ইজ ইন্ডিভিজুয়াল রাইট। ইন্ডিভিজুয়াল রাইটে যেটা বলছে যে এক্ষেত্রে, আচ্ছা আমি কি ডেমোক্রেসি স্লাইডটা শেয়ার করেছি? ক্লিয়ার? জি ম্যাম।
শেয়ার করেছে না? আচ্ছা, সো ইন্ডিভিজুয়াল রাইটস এখানে যেটাকে বলছে যে এখানে আপনার রাইটস, যে আমি সিভিল রাইটস পড়ানোর সময় বারবার বলছিলাম যে আমার রাইটস কোনোভাবেই এটা কেউ হচ্ছে গিয়ে আমার সুপ্রিম পাওয়ার, এখানে আমাকে কেউ আমার সভরেনিটি সরি, সো এখানে কেউ হচ্ছে গিয়ে এফেক্ট ফেলতে পারবে না। সো এখানে ইন্ডিভিজুয়াল রাইটস এটা থাকে, এবং এখানে ইন্ডিভিজুয়াল রাইটস বলতে আসলে বুঝেছে এরকম যে সাপোজ বিল গেটস যদি বাংলাদেশের সিটিজেন, বিল গেটস যেভাবে হচ্ছে গিয়ে তার রাইটস গুলো এনজয় করবেন, অ্যাজ আমি একটা সাধারণ জনগণ, আমিও কিন্তু সেম ওয়েতে রাইটসটা এনজয় করবো। এবং ডেমোক্রেসিতে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আইনের শাসন, এটাকে সবসময় বলে যে গণতন্ত্রে আইনের শাসন থাকে। সো এখানে রুলটা খুব ইম্পর্টেন্ট, এই রুলটা সবার জন্য ইকুয়াল। বিষয়টা অনেকটা এরকম হয় যে আমি দেশে সুপ্রিম পাওয়ার হোল্ড করলো, আমার জন্য রুলটা যেভাবে কাজ করবে, ঠিক একইভাবে একটা সাধারণ নাগরিক যে কিনা কোনো কিছু করে না, তার জন্য কিন্তু সেও কোনো ক্রাইম যদি করে তার জন্য কিন্তু রুলটা একই ওয়েতে কাজ করবে। সো ইন্ডিভিজুয়াল রাইটস বলতে কিন্তু এইভাবে বুঝাচ্ছি যে everybody will get the equal protection, equal law, equal freedom, equal right, সবকিছু ইকুয়াল, আইনের চোখে সবাই সমান, বা আমরা সবাই সমান অধিকার, সমান ভাবে সবকিছু এনজয় করব। এই বিষয়টা হচ্ছে আর একটা ক্যারেক্টারিস্টিক্স অফ ডেমোক্রেসি। Then free and fair election. Yes, there will be no corruption under the democratic election process. কেউ আপনাকে আপনার ভোট প্রদানে বাধা দিতে পারবে না। আপনি কাকে ভোট দিবেন, ইটস টোটালি আপ টু ইউ। আপনার ভোট অনেস্ট ওয়েতে কাউন্টিং হবে, সেখানে হচ্ছে গিয়ে আপনার যাকে খুশি আপনি তাকে ভোট দিতে পারবেন, এবং আপনি যদি যাকে ভোট দিচ্ছেন সে শুধু আপনার ভোটও পায়, সেটা ইভেন কাউন্ট হবে। So the election process under the democracy, that will be free and fair. That's another characteristics of democracy. The last thing is citizen participation. অর্থাৎ সবার সর্বত্র অংশগ্রহণ। অর্থাৎ এই ডেমোক্রেটিক সিস্টেমে যেটা হবে যে সবাই কিন্তু যে কোনো সিচুয়েশনে সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারবে। সরি, আমি ভুল বলেছি, এটা ফিফথ আমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক, সবাই অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এরকম না যে আমি কাউকে একদম স্পেসিফিকলি আমি আপনাকে বাদ দিতে পারবো যে আপনি সাপোজ আপনি মাইনরিটি, আপনাকে আমি এই ভোট দিতে দিব না, বা আপনি মাইনরিটি আপনি এই লটা এনজয় করতে পারেন বা এই রাইটসটা এনজয় করতে পারেন, এরকম কিছু থাকবে না। সবাই ইকুয়াল, মানে পার্টিসিপেশনের ক্ষেত্রে ইকুয়াল পার্টিসিপেশনটা আসবে, সিটিজেনরা সবাই পার্টিসিপেট করতে পারেন, and they will enjoy those things in the equal way. The last thing is cooperation and compromise. Yes, এই যে সবার এক কোঅপারেশনটা কি, যে একজন আরেকজনকে হেল্প করছে, এবং জিনিসটা হচ্ছে কি যে উইন উইন সিচুয়েশন, আমিও আপনার ভালো চাই, আপনিও আমার ভালো চান, এভাবে সবাই সবার ভালো চাই। এই ধরনের এনভায়রনমেন্টটা কিন্তু আপনার হচ্ছে কি ডেমোক্রেসিতে অ্যারাইজ হয়। এবং কম্প্রোমাইজ, সেখানে কিন্তু কিছু ক্ষেত্রে আমাকে স্যাক্রিফাইস করতে হয়, কিছু ক্ষেত্রে আমি হয়তো আমার নীতি থেকে সরে আসতে হচ্ছে, এরকম বিষয়গুলো আসে ডেমোক্রেসিতে অনেক সময়। এই বিষয়গুলো কিন্তু আমরা কম্প্রোমাইজ বা কোঅপারেশন কিন্তু আমরা ডেমোক্রেসিতে দেখতে পাই। সো একটা কান্ট্রি is it practicing ideal democracy or not, এটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন হচ্ছে এই 6টা ক্যারেক্টারিস্টিক আপনি কিভাবে ওই দেশে প্র্যাকটিস হচ্ছে কিনা। এন্ড অ্যাকর্ডিং টু দ্যাট বাংলাদেশে একটাও নাই। আমি কি ভুল বলেছি? আপনাদের কি মনে আছে? সিস্টেমেটিক্যালি আর কি। হ্যাঁ, মানে আপনি যদি মানে আইওয়াশ যেটাকে বলা আমাদের, আমি ওটা বলছি, পলিটিক্যাল লিডার এটা ইউজ করে, আইওয়াশ করলে সবই আছে, বাট অরিজিনাল সিনারিয়ের যেটা সেটা হচ্ছে কি এটা কোনোটাই কিন্তু বাংলাদেশ কেন, এশিয়ার স্পেশালি ইন সাউথ এশিয়া দেখবেন যে এই কান্ট্রি গুলোতে এই ধরনের প্র্যাকটিস, প্রপার যে ডেমোক্রেসি যেটাকে বলে বা আইডল ডেমোক্রেসি যেটাকে আমি বলি, এটার প্র্যাকটিসটা আসলে নাই। সো আই হ্যাভ লেস দ্যান 1 মিনিট, এই জাস্ট এটা শেষ হওয়ার পর আবার আমি একটা জুম মিটিং কল করবো, করে আপনাদের সাথে আবার লিঙ্ক শেয়ার করবো, জাস্ট আমি একটু বলে দিলাম কি হবে। সো ওই অনুযায়ী কিন্তু বাংলাদেশ কিন্তু আইডিয়াল ডেমোক্রেসিটা ফলো করছে না। বাংলাদেশ না, ইভেন ইন্ডিয়াতেও নাই, পাকিস্তানে নাই, আপনি থাইল্যান্ড, ভুটান, নেপালেও নাই। ইন সাম কেসেস নেপালে আছে, নেপাল ভুটানকে আমি এখানে আনতে পারি না। মালয়েশিয়াতে যেতে পারি, মালয়েশিয়া, থাইল্যান্ড, ওখানে এটা চলছে। বাট নেপাল, ভুটান যথেষ্ট ভালো ভাবে হচ্ছে গিয়ে তাদের ডেমোক্রেসিটা প্র্যাকটিস করছে। তো বাংলাদেশের বেসিসে বা ইন্ডিয়ার বেসিসে আমি যদি কাউন্ট করি, সিটিজেন রুল তো নাই, মেজরিটি রুল, মাইনরিটি রাইটস দেখি না,
আমি আসলে এখানে মেজরিটি আমাদের ভোটই দিতে পারছি না, মেজরিটির রুল কি। ইন্ডিয়াতেও সেম সিচুয়েশন হয়। ইন্ডিভিজুয়াল রাইটস আসলে আইনের চোখে সবাই সমান, এটা বাংলাদেশে এখন আর হচ্ছে না। এখানে যথেষ্ট ঝামেলা আছে। আপনার পাওয়ার আছে তো আপনি যে কোনো জায়গা থেকে আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে আসতে পারেন, এই ধরনের বিষয়। প্রেজেন্টেশনের কথা যেহেতু আসছে, প্রেজেন্টেশনটা হচ্ছে আজকে ক্লাসে মনে হয় আমাদের টপিক দেওয়ার কথা ছিল, টপিকটা আমি নেক্সট ক্লাসে নিচ্ছি। আর একটু ভাবার জন্য সময় দিলাম। নেক্সট ক্লাসে আমি যখন রোল কলটা করব তখন হচ্ছে কি নাম ওয়াইজ হচ্ছে কি টপিকটা শুনতে যাবো, যে আপনি কোন টপিক সিলেক্ট করেছেন এবং সেই ওয়াইজ মডিফিকেশন করে দিব। তো নেক্সট ক্লাসে হচ্ছে কি টপিকটা দিয়ে দিবেন, এবং আমি ধরে নিচ্ছি সাপোজ ধরেন আমাদের জানুয়ারির 5 তারিখে এক্সাম। সো এটা তো ভিডিও প্রেজেন্টেশন, আপনি যে কোনো সময় যে কোনো ভাবে হচ্ছে কি এটা মেক করতে পারবেন। সো আমি হয়তো এক্সামের 7 দিন আগে এরকম একটা ডেডলাইন দিয়ে দিব, এরকম হবে বিষয়টা। ঠিক আছে? সো এটাই হচ্ছে যে হ্যাঁ ওকে বলেন। ম্যাম। বুঝিনি। আচ্ছা ঠিক আছে, কোনো কোশ্চেন নেই মেবি। সো আমরা কিন্তু হ্যাঁ সিআর বলেন। জি ম্যাম, আমরা তো টপিকটা হচ্ছে আমরা নিজেরা আপনাকে দিব, তাই না ম্যাম? সেটা আমরা কিভাবে দিব? আচ্ছা, টপিকটা হচ্ছে আজকে পর্যন্ত যা যা পড়া হয় ডেমোক্রেসিটাকে অ্যাড করার জন্যই আসলে হচ্ছে কি টপিকটা চাচ্ছিলাম নেক্সট ক্লাসে নিতে। আপনি এখন পর্যন্ত যা যা পড়েছেন আমার কোর্সে, সেটার মধ্যে জি যে ম্যাম। টপিকটার উপরে আপনার মনে হবে যে ইউ ক্যান টক অ্যাবাউট 5 minutes আর ইউ ক্যান এক্সপ্লেন দ্যাট থিং, সেই টপিকটাকে সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল আপনি টপিক নিলেন যে ক্যারেক্টারিস্টিক্স অফ ডেমোক্রেসি, that should be a topic. or আপনি বলেন যে পজিটিভ সাইড অফ ডেমোক্রেসি or ক্লাসিফিকেশন অফ ডেমোক্রেসি। এই যে আমি কিন্তু ক্লাসিফিকেশন মনে হচ্ছে ছোট জিনিস, কিন্তু এটা বলার সঙ্গে কিন্তু অনেক কথা বলেছি, এভাবে জি ম্যাম, গেলাম। টপিকটা চুজ করার পর তারপর এটা আমরা আপনাকে সাবমিট করবো হ্যাঁ কিভাবে? হ্যাঁ, আমাকে সাবমিট করবেন হচ্ছে গিয়ে আমি এটা ম্যানুয়ালি নিব, আমাকে হচ্ছে জানাবেন। জানানোর পরে আমি ভিডিও আমি যে মডিফাই করে দিব না, হ্যাঁ, মনে আছে? প্রেজেন্টেশনটা আমি ওইটা বুঝতে পারছি যে আমি ওইটা মানে ওইভাবে সাবমিট করবো, মানে টপিকটা ম্যাম আপনি জানবেন কিভাবে যে আমি এটা চুজ হ্যাঁ করেছি? হ্যাঁ, ওটাই বলছি। নেক্সট ক্লাসে আমি আপনাদের কাছ থেকে টপিকটা শুনবো, শোনার পরে গুগল ক্লাসরুমে একটা ফোল্ডার আপলোড করবো, সেটা হচ্ছে হ্যাঁ কোশ্চেন অ্যান্সার। এটা কি কেউ জানেন? আজকে কোশ্চেন এরকম একটা ফোল্ডার আপলোড করা যায়, যেখানে এটার অ্যান্সার আপনি দিবেন, জি ম্যাম। ইন্ডিভিজুয়ালি অ্যান্সারটা আসে। বুঝতে পেরেছেন? ওখানে অ্যান্সার ওকে। থাকবে। সো ওই অ্যান্সার ওয়াইজ আমি দেখে যাবো যে সাপোজ প্রান্তিকের টপিক কি বা তাসাওয়ারের টপিক কি, কিন্তু টপিকটা নিয়ে আমি আগেই আসলে কথা বলে নিব। কথাটা বলবো হচ্ছে ক্লাসে কথা বলে নিব। মডিফিকেশন যদি কিছু করা দরকার হয়, টপিক সাপোজ ধরেন আমি রোল কল শুরু করলাম, অর্থে আমাকে একটা টপিক বললাম, আমি টপিক সাথে সাথে চেঞ্জ করে দিলাম যে না টপিকটাকে এইভাবে দেন। তো এইভাবে হচ্ছে আসবে। দ্যাটস ইট। ওকে ম্যাম, থ্যাংক আচ্ছা ইউ। ম্যাম, ম্যাম জি আমি কি বলেন। মিড টার্মের টপিকে কি হ্যাঁ সিলেক্ট করতে হ্যাঁ, পারবো? অবশ্যই অবশ্যই। মিড থেকে মানে যা পড়ে আসছে এতদিন পর্যন্ত, সেখান থেকে শুরু ও করে ম্যাম, আজকে বুঝতে পর্যন্ত পেরেছি। যা যা পড়বো, মানে মেইন কথা হচ্ছে বুঝছি। আমি ডেমোক্রেসিটা কভার করে যাচ্ছি, ডেমোক্রেসির মেরিট ডিমেরিট সব কভার করে এখন পর্যন্ত আমরা যা যা পড়বো সবকিছুই এখানে থাকবে। আচ্ছা আমি একটু শেষ করি, হ্যাঁ অনেকক্ষণ চলে যাচ্ছে। তো যেটাতে ছিলাম সেটা হচ্ছে যে আমরা তাহলে ডেমোক্রেসির কিন্তু ক্লাসিফিকেশন দেখলাম, হিস্ট্রি বুঝলাম, দেন হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স দেখলাম। মোটামুটি দেখেন আমাদের কিন্তু একটা আইডিয়া হয়ে গেছে, মানে অনেক বিষয় সম্পর্কে কিন্তু আইডিয়া হয়ে গেছে। এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে ডেমোক্রেসির পজিটিভ সাইড। ইয়েস, আমরা ডেমোক্রেসির সব অনেক 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 পজিটিভ সাইড ভাই। আমি এখানে 13 দিয়েছি বিকজ আমি আপনাদের যে রেফারেন্স বুক গুলো দিয়েছি সেখানে 13 পজিটিভ সাইড নিয়ে কথা বলেছে, এবং ম্যাক্সিমাম রেফারেন্স আমি 13টাই মানে 13টা পজিটিভ সাইড নিয়ে কথা বলে। আমি একটু রিকোয়েস্ট করবো যে প্রত্যেকটা পজিটিভ সাইড নিয়ে আমি কথা বলবো, তো এটার পাশে বাংলাটা একটু লিখে রাখবেন, এটা ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, প্রথম যেটা হচ্ছে গিয়ে ইথিক্যাল ডিফেন্স। হ্যাঁ, মেরিটস এর মধ্যে প্রথম যেটা আসে ইথিক্যাল ডিফেন্স, এটা বাংলা লেখেন হচ্ছে গিয়ে মানুষের মর্যাদা সমুন্নত রাখে, এরকম বুঝায়, মানে মর্যাদা সমুন্নত রাখে এরকম। ঠিক আছে, এথিক্যাল ডিফেন্সটা এরকম বোঝাচ্ছে, মানে এখানে এরকম হচ্ছে যে গণতন্ত্রে মানুষের মর্যাদাটাকে বা যেটাকে বলা যায় যে আপনাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিবে, আপনি কোথাকার থেকে বিলং করেন, মেল আর ফিমেল, আর হচ্ছে গিয়ে আপনি কি পুয়ার আর রিচ, আর আপনি এডুকেটেড আনএডুকেটেড, এই বিষয়গুলো এখানে ফ্যাক্টর না। এখানে ফ্যাক্টর হচ্ছে গিয়ে যে আপনার, আচ্ছা দুজন পার্টিসিপেন্ট হ্যান্ড রেজ করছেন, কি হয়েছে?
ম্যাম আমার একটু হসপিটালে যেতে হবে ম্যাম। আচ্ছা, এটা একটু ইয়াতে লেখেন, যদি ওটা নিয়ে মানে পার্সোনাল প্রবলেম একটু চ্যাট বক্সে লিখে রেখেছেন, ঠিক আছে? সো ইথিক্যাল ডিফেন্সে এটাই বোঝাচ্ছে যে আপনাকে ইম্পর্টেন্স দিবে, আপনি কোথা থেকে কি বিলং করেন, আপনার কাস্ট কি, এগুলা এগুলা ইটস নট মাই হেডেক। আপনি বাংলাদেশি, সাপোজ বাংলাদেশের বেসিস আপনি বাংলাদেশে, ওটা আমার জন্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট, আপনাকে এভাবে আমি হচ্ছে কি সাপোর্ট দিব, দ্যাটস ইট। আচ্ছা, সেকেন্ড যেটাকে বলছি ইথিক্যাল ডিফেন্স, তাহলে এটাকে বলা যে আপনার হচ্ছে গিয়ে আপনার স্টেটাসটাকে আমরা এখানে ইম্পর্টেন্স দেব। সেকেন্ড বলছে হচ্ছে কমন ওয়েলফেয়ার। কমন ওয়েলফেয়ার বলতে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে মানে সকলের জন্য সমান যে মানে ব্যবস্থা, যেটাকে বলা যায় যে ওয়েলফেয়ারে বাংলা কি জানি না তো, মানে সবাই এক সেম বেনিফিটস এনজয় করবে, এরকম একটা বিষয়টা হচ্ছে কি ডেমোক্রেসিতে থাকে। সো সাপোজ এই যে পদ্মা সেতু তৈরি হলো, এটা তো একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় এটা কিন্তু তৈরি হলো, দেখেন এটা থেকে আমি যে পরিমাণ বেনিফিটস পাবো আপনিও কিন্তু সেরকম। এমন না যে আমি সাপোজ আমি আপনার টিচার বলে আমাকে একটু বেশি বেনিফিটস দিবে, আপনি আমার স্টুডেন্ট বলে কম দেবে, তা না। সেটা আমি আমার মতো জনগণ, আমার যদি ইউজ করার ইচ্ছা হয় আমরা কিন্তু সেম বেনিফিটসটা এখানে পাবো। কমন ওয়েলফেয়ারে এটাই বুঝেছে, মানে সমান যে অধিকার যেটা সেটা। আচ্ছা, থার্ড যেটা বলছে সেটা হচ্ছে কি রুল অফ ল। এটাকে যেটা বলে যে জনগণের অধিকার, সরি জনগণের শাসন যেটাকে বলে, বা রুল অফ ল বলতে আরো যদি বুঝায় যে মানে শাসনের, মানে রুলটার বাংলা তো জানি না, মানে শাসনটা প্রপারলি প্রয়োগ করা হয়, রুলস গুলো যেটা আছে সেটা প্রপারলি প্রয়োগ করা হয়। এবং এখানে একই কথা যে আমি এখানে কোনোভাবে দেখবো না যে আপনার ক্লাসটা কি, আপনি যে ধরনের হচ্ছে গিয়ে অ্যাক্টিভিটিস করবেন সেই ওয়াইজ আমার কনস্টিটিউশনে যে রুলটা থাকবে সেই অনুযায়ী হচ্ছে গিয়ে আপনাকে, আমার যদি কোনো ক্ষেত্রে পানিশমেন্ট দিতে হয় সেই পানিশমেন্টও সেই ওয়েতে আসবে, আপনাকে যদি কোনো ক্ষেত্রে রিওয়ার্ড দিতে হয় আমি রিওয়ার্ডটাও সেভাবে দিব। আচ্ছা, then the fourth one is democracy develop the spirit of patriotism. Yep. ডেমোক্রেসি কিন্তু আমাদের মধ্যে দেশপ্রেমটাকে উদ্বুদ্ধ করে, স্পেশালি যখন খুব প্রপার ডেমোক্রেসি প্র্যাকটিস হয়। আপনি দেখবেন যে ইন্ডিয়ার ওদের কিন্তু প্যাট্রিয়টিজমটা অনেক বেশি, বা ইউরোপিয়ান নেশন গুলোতে ওদের দেশপ্রেম যে জিনিসটা এটা ওদের মধ্যে অনেক বেশি, বিকজ ওদের দেশে কারাপশন নাই, ওরা যে পরিমাণ বেনিফিটস আসলে গভর্নমেন্ট থেকে পাচ্ছে, তো অটোমেটিক্যালি ওদের তো দেশ, মানে দেশকে ভালো লাগবে। আমি দেশ থেকে সব পাচ্ছি, দেশের আমি স্বার্থ দেখবো না। এই কারণে মেইনলি যেটা হয় যে ডেমোক্রেসিতে যেহেতু সব সিটিজেন রুল করে বা ইকুয়াল বেনিফিট সবাই পাই, হুইচ মিনস কমন ওয়েলফেয়ার যেহেতু সবার জন্য থাকে, এবং আমরা বেশ ভালো ভাবে একটা ইয়াতে যাচ্ছি, বেনিফিটস পেয়ে থাকছে। তো এই কারণে যেটা হয় যে প্যাট্রিয়টিজমটা কিন্তু এখানে খুব বেশি ডেভেলপ করে। আচ্ছা, রেসপন্সিবল টু দ্য পিপল, এটা হচ্ছে কি জনগণের কাছে জবাবদিহিতার যে বিষয়টা, যেহেতু আপনি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি এখন ম্যাক্সিমাম কান্ট্রিতে ফলো করা হয়, আপনি জনগণের কাছে এক ধরনের বাইন্ডিংস থাকে আপনার, যে আপনি বাধ্য বিষয়টা নিয়ে জনগণের কাছে ব্যাখ্যা করতে। বিষয়টা অনেকটা এরকম, আপনি রেসপন্সিবল থাকেন, আপনি হচ্ছে কি আপনি আপনার ভালো কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন, খারাপ কাজের জন্য জনগণের কাছে কিন্তু জবাবদিহি করতে বাধ্য থাকবেন। অর্থাৎ এখানে ইনএথিক্যালি বা ইলিগালি আপনার পাওয়ারটাকে প্র্যাকটিস করার কোনো ওয়ে থাকে না। তারপরে আসে হচ্ছে পিসফুল চেঞ্জ অফ গভর্নমেন্ট। একটা একটা পলিটিক্যাল পার্টি থেকে যখন আরেকটা পলিটিক্যাল পার্টির কাছে আপনার ক্ষমতাটা হস্তান্তর করা হয়, সেটা খুব পিসফুল ওয়েতে এখানে কিন্তু ঘটে থাকে, এটা ডেমোক্রেসিতে খুব বেশি দেখা যায়। অর্থাৎ কোনো প্রকার ঝামেলা হয় না। ইকুয়ালিটি, যে বললাম আইনের চোখে সবাই সমান, সবাই সমান অধিকার ভোগ করবে, সবাই সমান, রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, নাগরিক বলেন, তারপর অধিকারটা সমান থাকবে। তারপরে হচ্ছে গিয়ে যেটাকে বলা যায় যে যদি কোনো কারণে আইন প্রয়োগ করতে হয় সেটাও সবার জন্য সমানভাবে এটা তার উপরে অ্যাপ্লিকেবল হবে, দ্যাটস ইট, এটা বোঝাচ্ছে। দেন মোর ওবিডিয়েন্স টু দ্য ল, ইয়েস, লর এগেনস্টে যে কোনো কাজ করার কোনো বিষয় ডেমোক্রেসিতে নাই। লর এগেনস্টে যে আপনি কোনো কিছু করতে পারবেন না, কারণ যে জবাবদিহিতার একটা বিষয় থাকে বা স্বচ্ছতার একটা বিষয় থাকে, তো এটা এত বেশি ডেমোক্রেসিতে, যদি ওই যে বললাম যে যদি এত বেশি এটা প্র্যাকটিস হয় যে আপনি এখানে লর এগেনস্টে যেতে পারবেন না। এডুকেশন, ইয়েস, ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকলে সাধারণত, আমি ডিক্টেটরশিপ বা মোনার্কিতে এটা তারা খুব স্ট্রিক্টলি ফলো করে। এডুকেটেড হওয়া মিন্স হচ্ছে গিয়ে আপনার মধ্যে কিন্তু রিয়েলাইজেশন আসবে, তখন কিন্তু আপনি মানে কোনো কারণে শোষণ
হওয়ার হাত থেকে কিন্তু আপনি শোষিত হতে যাবেন না, বিষয়টা অনেকটা এরকম আসে। তো এই কারণে মানে ডেমোক্রেটিক গভর্নমেন্টে যেটা হয় যে তাদের কিন্তু একটা মেইন বিষয় থাকে যে জনগণদের শিক্ষিত করা। তো এডুকেশনটা যদি আমি প্রপার গ্রোথ চিন্তা করি, প্রপার প্র্যাকটিসটা চিন্তা করি, এটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের আন্ডারেই বেশি হয়ে থাকে। স্টেবল গভর্নমেন্ট যেহেতু আমি ওই যে বললাম যে সিটিজেনদের ভোটে আমি আসছি, প্যাট্রিয়টিজম সেখানে আছে, এবং যে স্টেপ গুলো ফলো করে আমি হচ্ছে গিয়ে ক্ষমতায় আসি, তো এখানে আসলে আমার এই সুযোগটা খুব কম যে আমি মানে আমি এখানে হচ্ছে গিয়ে এখানে আমার সুযোগটা খুব কম থাকে যে আমি সেখানে হচ্ছে গিয়ে ইয়াতে চলে যাব, যে আমি ক্ষমতাটা সেভাবে হচ্ছে মানে আমার গভর্নমেন্ট সিস্টেমটা আনস্টেবল, এটা খুব ক্ষমতাটা খুব কম, ডিসঅনেস্ট পারসন যেখানে যেহেতু থাকে, তো এটা খুব কম থাকে। আচ্ছা, সেলফ গভর্নমেন্ট আর আপনার স্টেবল গভর্নমেন্ট কাইন্ড অফ সেম। স্টেবল গভর্নমেন্ট যেটা বোঝাচ্ছে যে গভর্নমেন্ট সিস্টেমটা একটা স্টেবিলিটি থাকে, তারাও তাদের যে কন্টিনিউশন থাকে, সহজে ক্ষমতার হস্তান্তর বা ক্ষমতা থেকে অপসারণ এই বিষয়টা থাকে না। সেলফ গভর্নমেন্ট বলতে বোঝাচ্ছে যে যে সিটিজেনদের আছে তাদেরকে স্যাটিসফাইড করার জন্য বা তাদের রুলস বা তাদের রাইটস নিয়ে কথা বলার জন্য বা তাদেরকে টেক কেয়ার করার জন্য ওই গভর্নমেন্টই এনাফ। সাধারণত ডেমোক্রেটিক সিস্টেমে এই ধরনের গভর্নমেন্ট আমরা দেখতে পাই। গ্যারান্টি অফ ফ্রিডম এখানে যেটা বোঝাচ্ছে যে ওই যে প্রপার যে রাইট টু স্পিচ, রাইট টু ফ্রি মুভমেন্ট, রাইট টু টক, রাইট টু ওয়ার্ক, এই ধরনের যে রাইটস গুলো আছে, রাইট টু ফ্যামিলি, এই যে রাইট গুলো সাধারণত আপনার ব্যক্তি স্বাধীনতার সাথে জড়িত, এই ধরনের ফ্রিডম যেটাকে আমরা বোঝাচ্ছি সেটার সাথে জড়িত, এই ধরনের প্র্যাকটিস গুলো কিন্তু আমরা ডেমোক্রেসিতে খুব প্রপার ওয়েতে পেয়ে থাকি। ডেমোক্রেসি কখনো এই ফ্রিডমকে গলা টিপে হত্যা করে না, এরকম একটা বিষয় আছে। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ডেমোক্রেসি এগেইনস্ট দ্য ফিলোসফি অফ পাওয়ার। ইয়েস, প্রপারলি এটাকে প্র্যাকটিস করা হলে এটা আসলে পাওয়ার প্র্যাকটিসের এগেইনস্টে চলেছে, বিকজ পাওয়ারটা এত বেশি স্প্লিট হয়ে থাকে মানুষের ভিতরে, এত বেশি সেকশনে, তো সেখানে আপনি চাইলেও আসলে ল্যান্ডলর্ড বা টাইরানদের মতো এখানে আপনি অ্যাক্টিভিটিস করতে পারবেন এবং জনগণের অধিকারটাকে খর্ব করতে পারবেন। এটা হচ্ছে বিষয়টা থাকে। তো আমি আজকে এগুলা হচ্ছে একটু জাস্ট শর্টকাটে বলে যাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আমি এখানে আপনাদেরকে কাজ দিব। আমি এক্সপেক্ট করব যে প্রেজেন্টেশনের টপিকটা আপনারা যেটা সিলেক্ট করবেন সেখানে কিন্তু ডেমোক্রেসি থেকে টপিক আসবে। সো আজকে আপনাদের জন্য আমি একটা কাজ দিলাম, এটা নেক্সট ক্লাসে আমি এটা ফাইন্ড আউট করে নিব। সেটা হচ্ছে নিজেরাই একটু গণতন্ত্রের ভালো দিক খারাপ দিক, পজিটিভ নেগেটিভ বোথ সাইড নিয়ে আপনারা একটু নিজেরা রিসার্চ করে আসবেন। এটা নিয়ে আমরা একটু আর্গুমেন্ট করব, মানে আমরা একটা ডিবেটের মতো ক্লাসে নিব, দেন আমরা হচ্ছে নেক্সট ক্লাসটা স্টার্ট করব। ওকে, বুঝাতে ওকে ম্যাম। পেরেছি? ওকে, সো নাও প্লিজ রেসপন্ড টু ইউর অ্যাটেন্ডেন্স। নৌশিন তাবাসসুম অর্থী, মাহমুদা খাতুন। ম্যাম Yes, ma'am. ইয়েস ম্যাম। আচ্ছা, মাহমুদা খাতুন আছেন? Yes, ma'am. আচ্ছা, একটু ম্যাম কাইন্ডলি যেটা আপনাদের করবেন সেটা হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স দেওয়ার সাথে সাথে আবার নিজেকে মিউট করে ফেলবেন, আদারওয়াইজ অনেক বেশি সাউন্ড ক্রিয়েট হবে। আচ্ছা, পূজা দত্ত, পূজা, রাকিবুল হাসান, শাহজাহান টিপু, এ আল মুক্তাদির, আসিফ miss. আহমেদ, তৌহিদ আহমেদ ঐশী, তৌহিদ আহমেদ ঐশী কে নাই, তাসাওয়ার আহমেদ, Yes, ma'am. সাইফুল ইসলাম সাগর, Yes, ma'am. তায়েবা তাসনিম, মোহাম্মদ জামিউল ইসলাম, মোহাম্মদ জামিউল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মাহবুবা তাবাসসুম, Present, ma'am. Present, ma'am. সাইম আহমেদ হিমেল, Yes, ma'am. শাহরিয়ার আহমেদ ইমন, শেখ শাহরিয়ার আলম, সাইফ হাসান ধ্রুব, জুবায়েদ হোসেন জিহাদ, আফিয়া ফারজানা, তানিয়া ভুইয়া লাকি, Present, ma'am. মৌমিতা ইসলাম, জাহিদ হোসেন, জাহিদুল ইসলাম জিদান, নাবিলা তাবাসসুম, পাপন চন্দ্র রয়, নাবিলা ma'am. তাবাসসুমের পাপন চন্দ্র ওকে। রয়, প্রান্তিক হোসেন, ইয়েস ম্যাম। রমি আক্তার,
হাসিবুল ইসলাম নিলয়, Yes, ma'am. তানভীর হোসেন, Yes, ma'am. সঞ্জিদা খানম, Yes, ma'am. মোহাম্মদ সোহান আলী, Yes, ma'am. মিমকে তো পেয়েছি, আচ্ছা একটু ফার্স্ট তারেক রহমান, শারিয়া Yes, ma'am. কাউসার, ওকে, Ma'am, Tarek Yes, Rahman. ma'am. হ্যাঁ দিয়েছি খুদেজা আক্তার, Ma'am, Yes, Shadia ma'am. Kausar. দিয়েছি বললামই তো, মাজাবির রহমান, আল Yes, রহমান, ma'am. আল রহমান চয়ন, আল রোমান সাবিরা খানম, Yes, ma'am. সুলতানা আক্তার, মিরাজুল ইসলাম রাফি, Sultan Akhtar. দিয়েছি মিরাজুল ইসলাম রাফি, জান্নাতুল মাওয়া, Yes, ma'am. সোলাইমান হোসেন, শাওন, Yes, ma'am. শাওন আছেন, Yes, ma'am. Okay, কাশফিয়া, মোহাম্মদ শাকিল, নুসরাত জাহান, Yes, ma'am. Okay, আবু বকর Present, ma'am. সিদ্দিক, দিয়েছি আবু বকর Yes, সিদ্দিক, ma'am. Yes, ma'am. হাসান আল মামুন, শিকদার নূর ই তাজালি, ফুয়াদ আল আমার, মোহাম্মদ হাসানুজ্জামান, জয়ন্তী বাসার জয়া, Yes, ma'am. মোহাম্মদ আশিকুর রহমান, Yes, ma'am. অন্তরকে তো Yes, দেখে ma'am. আসছে, হ্যাঁ, নাজমুন নাহার নীলা, Yes, ma'am. রাহাত, আইরিন আক্তার রিয়া, ম্যাম রাহাত একটু ওর বাবাকে নিয়ে হসপিটালে গেছে। আচ্ছা ঠিক আছে, অরুণ মাহমুদ অক্ষর, Ma'am, অমরাবতী, Ain Akhtar Ria. দিয়েছে অমরাবতী নূর চৌধুরী, সৌমিক ঘোষ, Yes, ma'am. রাব্বি হোসেন, Present, ma'am. ইন্দ্রজিৎ দাস, হাদিউল ইসলাম, মাসুদুল ইসলাম, Yes, miss. ওকে। সো নেক্সট ক্লাসে তাহলে Ma'am, আমরা যেটা Hadiul Islam. দিয়েছি, নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাম গিয়ে জি বলেন। ম্যাম আমার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে ম্যাম? জি দিয়েছি। Um, সো নেক্সট ma'am, ক্লাসে আমার attendance-টা কি দেওয়া হয়েছে, ma'am? সবারটা দিয়েছি, মুক্তাদি। যারা আছেন আমি পার্টিসিপেন্ট লিস্ট দেখে Madam মুক্তাদি। এবং সাথে দিতে থাকি, আমি পার্টিসিপেন্ট লিস্টও সাথে চেক করি যে উনি আছেন কিনা। আচ্ছা ম্যাম। সো ওয়ারিড হওয়ার কিছু নাই, আমি দুইটা দেখি, এইজন্যই যখন দেখি যে পার্টিসিপেন্ট লিস্টের নাম আছে, উনি নাম প্রেজেন্ট করছেন, আমি তখন কয়েকবার কল করি তাকে যে সে কোথায় গেল। ওকে, সো নেক্সট ক্লাসে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে টপিকটা নিয়ে আসবো, আমরা টপিকটা নিয়ে কিছু ডিসকাশন করব, তবে নেক্সট সেশনটা স্টার্ট হবে আপনাদের আর্গুমেন্টারি সেশন দিয়ে, অর্থাৎ একটা ডিবেট হবে, ডিবেটের মাধ্যমে, ডিবেটটা আমি এরকম গ্রুপ ক্রিয়েট করে দিব, গ্রুপ ক্রিয়েটের মাধ্যমে ডিবেটটা হবে, এখান থেকে কিন্তু মার্কসটা আসবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। এন্ড আমি আসসালামু দুটো আলাইকুম, রেকর্ডেড ভার্সন একসাথে মার্জ করে একটা ফাইল করে দেন গুগল ক্লাসরুমে আপলোড করে দিব। জি ম্যাম, হ্যাঁ প্রান্তিক বলেন। সরি ম্যাম, আমি তারপরে কোশ্চেনটা করছি ম্যাম, মানে কোন ব্যাপারটা নিয়ে ডিবেট হবে ম্যাম, আমি এটা শুনতে আর পাইনি। এটা হচ্ছে গিয়ে যে ডেমোক্রেসি যে পজিটিভ সাইড নেগেটিভ সাইড নিয়ে একটু স্টাডি করতে বলেছি, ও জি ম্যাম, এখন মেরিটস ডিমেরিটস বুঝতে পেরেছি। ওটার উপরে আমরা ডিবেট। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওকে থ্যাংক ঠিক ইউ আছে, ম্যাম। ভালো থাকবেন। ওকে ম্যাম, আল্লাহ হাফেজ।